কিন্তু পিঙ্কির অনুরোধটা যেন তার মুখের ভিতরেই রয়ে যায়, কারো কান পর্যন্ত পৌঁছায়নি। এদিকে পিঙ্কির গেঞ্জিটা অবশেষে চিরতে চিরতে পুরো খুলে যায়। পিঙ্কির পুরো নগ্ন দেহ বেডে পড়ে আছে। অনুভব করল ওর স্তনে কেউ কামড় বসাতে লাগল। রক্তে ভিজে যাচ্ছে পিঙ্কির স্তন। পিঙ্কি চিৎকার করার শক্তি একেবারের জন্যই যেন ফিরে আনতে পারছে না। পিঙ্কি আবার খেয়াল করল তার গোপনাঙ্গ ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। পিঙ্কি এবার আরো ভালো করে বুঝেছে রিয়াজ তার আসল কাজটা শুরু করতে যাচ্ছে। পিঙ্কি অনুভব করল একটা গরম নিঃশ্বাসের বাতাস তার পুরো শরীর বেয়ে যাচ্ছে। পিঙ্কি আরও বুঝতে পারে তার শরীরটা আগের থেকে অনেকটাই ওজন হয়ে গেছে। প্রায় 50 থেকে 60 কেজি কোনো বস্তু তার উপরে পড়ে আছে। পিঙ্কি নড়াচড়া তো করতে পারছি না, তার ওপর ওর শরীরের উপর এভাবে হামলা চলছে। সমস্ত শরীর রক্তে ভিজে গেছে। স্তন দুটি যেন রক্তে লাল হয়ে গেছে। ওর পেট বেয়ে নাভির মধ্যে রক্ত জমাট বাঁধছে। এতক্ষণ পরে পিঙ্কি মৃত্যুর নিঃশ্বাস ফেলা শুরু করে দেয়। পিঙ্কির চোখ দুটো ঠিক সেইভাবে বড় বড় হয়ে গেছে যেভাবে রিয়াজের উপর হামলা করার সময় রিয়াজের চোখ বড় হয়ে গিয়েছিল। পিঙ্কি অনুভব করতে লাগল রিয়াজকে দেওয়া সে কষ্টগুলো। রিয়াজ কতটা আঘাত পেয়েছে সবগুলো ধীরে ধীরে অনুভব করতে পারছে পিঙ্কি। আজ রাত 8টার দিকে এক যুবতী মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। যাকে তারা মেরেছে আমরা তার বিচার চাই। তাকে কঠিন ও কঠিনতম শাস্তি দেওয়া হোক। স্ট্যাটাস শুরু হয়ে গেছে ফেসবুকে। আবার গরম হয়ে গেছে সেইভাবেই ফেসবুকের নিয়ম কানুনগুলো যেভাবে করে এসেছিল। কি লাভ হচ্ছে সবার এসব স্ট্যাটাস দিয়ে? তারা কি পেরেছে পিঙ্কিকে বাঁচাতে? তারা পেরেছে রিয়াজকে বাঁচাতে? কেন শুধু শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে মৃত ব্যক্তিদের অসম্মান করে সবাই? কেন বারবার একটা অবিচার অন্যায় কাজকে প্রশ্রয় দিয়ে ফেলি আমরা? কেন কেন করি আমরা এরকম? এর জবাব কি আমাদের কারো কাছে আছে? এখানে পিঙ্কিকে যদি কেউ সত্যি সত্যি ধর্ষণ করে মেরে ফেলত তাহলে স্ট্যাটাসটার সঠিক ব্যাখ্যা পাওয়া যেত। কিন্তু পিঙ্কিকে তো তারা করেননি, ধর্ষণকারী হচ্ছে রিয়াজের আত্মা। তবে কেন তারা স্ট্যাটাস দিল যে কোনো ধর্ষণকারী তাকে মেরেছে, সে ধর্ষণকারীকে কোনো একটা মানুষকে উদ্দেশ্য করেছিল ওরা। এভাবে তাদের সন্দেহকে দাম দিয়ে পুলিশ ধরে নিয়ে যায় ওই এলাকার যুবক ছেলেদের। সন্দেহ পড়ে সেই সব ছেলেদের উপর যেসব ছেলেরা এলাকার মধ্যে হয়তো সবার কাছে খারাপ হিসেবে পরিচিত। আবার হয়তো সেই মেয়ের পিছনে কিছু ছেলেরা ঘুরঘুর করত অথচ তাকে কখনো স্পর্শ পর্যন্ত করেনি। সন্দেহটা পড়েছে তাদের উপরেই। তাহলে আমাদের স্ট্যাটাস, আমাদের ভাইরাল পৃথিবী করতে পেরেছে কি পেরেছে? এসবের বিচার? মৃত্যুর খবরটা গিয়ে পৌঁছায় বাকি 5 জনের কাছে। সামিয়া এবার বেশ অবাক হয়ে যায়। তার মানে কি তাবিজ কাজ করেনি? সামিয়া ব্যাপারটার যুক্তি দাঁড় করাতে চেষ্টা করে, এরপর সে নিজেই পিঙ্কির লাশের ছবিগুলো ফেসবুক থেকে ডাউনলোড করে দেখল যে পিঙ্কির হাতের মধ্যে কোনো তাবিজ নেই। তার মানে পিঙ্কি কি নিজে থেকেই তাবিজটা খুলেছিল? নাকি খোলা হয়েছিল? পিঙ্কির মৃত্যুর পরে বাকি 5 জন আতঙ্ক খেয়ে যায়। 3 দিন পর তাদের কলেজে আসার কথা। সবাই মিলে যেহেতু প্ল্যান করেছিল তো এটা আর মিস্টেক করা যাচ্ছে না। ওদের সবার বাড়ি যে এক জায়গায়, আসলে কিন্তু তা নয়। একজনের বাড়ি এক অঞ্চলে, কিন্তু তাদের থেকে একজনের মৃত্যুতে বাকিদের রিয়েকশনটা আরও শক্ত হয়। তারা আরও ভয় পেয়ে যায়। এভাবে কেটে যায় 2 দিন। 3 দিনের মাথায় বাকি 4 জন এসে ঢাকায় পৌঁছায়। মায়া আগে থেকেই ঢাকা তার এক বান্ধবীর বাসায় ছিল।
গ্রামের বাড়িতে যায়নি মায়া, ওর নাকি ইচ্ছে হচ্ছিল না, সেজন্য গ্রামের বাড়িতে যায়নি। রিয়া, প্রিয়া, সুমাইয়া, সামিয়া সবাই আবার একত্রিত হয় হোস্টেলের মধ্যে। 5 জন খুবই আতঙ্ক, খুব ভয় পেয়ে আছে। কি থেকে কি হচ্ছে ওইটা ওদের কল্পনার বাহিরে। তাবিজগুলো সবাই সবার হাতে শক্ত করে বেঁধে রেখেছে, যেন কোনো সমস্যা না হয়। কিন্তু কি লাভ, কখন কোথা থেকে এসে কিভাবে এইটা করে, সেটা তো বলা যায় না। এভাবে কেটে যায় আরও 1 সপ্তাহ। ব্যাপারটা ছড়িয়ে ছিটকে পড়ে বাংলাদেশ। সবার মুখে মুখে পিঙ্কি আর পিঙ্কি। পিঙ্কির নগ্ন ছবি ও ভাইরাল। ওর নামে যেমন বদনাম এবং তেমন সুনাম। অনেক লোক শোকাহত জানায়, আবার অনেকে দোষ চাপাচ্ছে। কেউ বলছে হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য, আবার কেউ বলছে সে নিজেই নিজের মরণের সাথে এক ছিল। এভাবে একটার পর একটা গুজব ছড়াচ্ছে তো ছড়াচ্ছেই। হোস্টেলে আসার বরাবর 18 দিন পর সুমাইয়ার জন্মদিন। সুমাইয়ার জন্মদিনের পার্টিতে বাকি 4 জন এসেছে। গ্রামের বাড়িতে জন্মদিন পালন করতে পারেনি, কারণ কিছুদিন আগেই গ্রাম থেকে এসেছিল। সেজন্য ওরা জন্মদিন সেলিব্রেট করার জন্য হোস্টেলের মধ্যে একটা রুম নিয়ে নিয়েছিল। 5 জন ছিল ওখানকার এক শক্তিশালী গ্রুপ। 3 জন মারা গেছে, কোথায় তাদের ব্যবহার ধীরে ধীরে ভালো হবে, তা কিন্তু না। মারা যাবার 1 বা 2 সপ্তাহ পর পরই তারা যেন সবই ভুলে যায়। এর পিছনের কারণটা খুবই সহজ, কারণ যে 3 জন মরেছে, সে 3 জন তো তাদেরই মতো। তাদের থেকে তো একটুও ভালো না। যে তাদের মতো, তাকে মনে রেখে লাভ কি? মনে রাখবে তাদের, যে তাদের চেয়ে উঁচু লেভেলের। উদাহরণ দিয়ে বলতে গেলে রিয়াজের কথা বলতে হয়। কারণ রিয়াজের ব্যবহারের দিক দিয়ে রিয়াজ ছিল সবার থেকে উপরে। আজ সবার মৃত্যুর পিছনে তারা দায়ী রিয়াজকেই করছে। প্রকাশিত হচ্ছে এটাই, রিয়াজের কথা এখনও তারা বলতে বাধ্য। যাই হোক, জন্মদিনের সময় সবাই এসেছে হাতের মধ্যে একটা বড় গিফট নিয়ে। সুমাইয়া অবাক হয় খুব। এত টাকা দিয়ে এরকম জিনিস গিফট দেওয়ার মতো এরা না। অবশ্য এখানে সুমাইয়ার লাভ নেই, ফায়দা হচ্ছে ওই 4 জনের। টাকাটা তাদের নিজের না, সুমাইয়ার জন্মদিনের কথা বলে বয়ফ্রেন্ডের থেকে গিফটটা কিনে নিয়েছিল। ব্যাপারটা যেন জানতে না পারে, সেজন্য তারা আগে থেকেই প্ল্যান করেছে। যে কোনটা কত করে ক্রয় করেছে, ওটা সুমাইয়াকে বলবে না। রাত 12টায় কেক কাটার সময় যাবে। এর আগে সুমাইয়া ফ্রেশ হতে বাথরুমে যায়। সবাইকে রুমের হোস্টেলের রেখে সুমাইয়া চলে যায় বাথরুমে। একটু ফ্রেশ হয়ে এসে নতুন জামা কাপড় পরবে সে উদ্দেশ্যে। সামিয়া ব্যাপারটা লক্ষ্য করার সাথে সাথে মাথার মধ্যে একটা কল্পনা শক্তি জেগে উঠল। এ কি? একটু পরে যে কেক কাটতে যাবে, সে এখন বাথরুমে যাচ্ছে কেন? পাশে তো ফ্রেশ হওয়ার রুম ছিল। সেখানে নিজেকে ফ্রেশ করে নিয়ে আসতে পারত। এতদূর বাথরুমে যাওয়ার কারণ কি? এইটা কি সে নিজেই গেছে, নাকি তাকে নেওয়া হয়েছে? সামিয়ার চিন্তার মধ্যেই হঠাৎ এক চিৎকারের আওয়াজ শুনতে পায় সবাই। এতই জোরে আওয়াজটা ছিল, যে সবার কানের পর্দাটা যেন প্রায় ফেটেই গেছে। ভয় পেয়ে সবাই ভয় রুম থেকে দৌড়ে বাহিরে এসে দাঁড়ায়। গিয়ে দেখে বাথরুমের নিচ দিয়ে রক্ত বের হচ্ছে। ব্যাপারটা অস্বাভাবিক মনে হলেও কারোই বিশ্বাস হচ্ছে না যে ভিতরের কিছু হয়েছে। তাদের চোখের সামনে থেকে একটু আগে ভালো একজন মানুষ হিসেবে সুমাইয়া বাথরুমে প্রবেশ করেছে। এর মধ্যে তার সাথে আবার কি হয়ে গেল? সবাই হতাশ হয়ে বাথরুমের সামনে যায়। দরজা ভিতর থেকেই লক করা। বাধ্য হয়ে দরজার লক লাথি মেরাই খুলতে হয়েছে। বাথরুমের দরজাটা খুলেই তারা দেখল সুমাইয়ার নগ্ন দেহ বাথরুমে পড়ে আছে।
বাকিদের মতো সুমাইয়ার মৃত্যুটাও তেমনভাবেই হয়েছে যেভাবে আরও 3 জনের হয়েছিল। সুমাইয়ার স্তন রক্তে রক্তাক্ত হয়ে পুরো লাল হয়ে আছে। স্তনের রক্তগুলো ছড়িয়ে যেন তার বাকি অংশ ভিজে একাকার। চোখ দিয়ে অঝোরধারায় রক্ত বের হচ্ছিল সুমাইয়ার। সামিয়া এবং প্রিয়া দৌড়ে এসে সুমাইয়াকে ধরাধরি করে বাথরুম থেকে বের করে। বাহিরে আনবার সাথে সাথেই ছবি তোলা প্লাস ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। বাকি 4 জনেই সবকিছু মন দিয়ে লক্ষ্য করে। হিসাব তো কিছুতেই মিলছে না কারো। হিসাব মেলানোর জন্য তারা ভেবে দেখল সুমাইয়া তো সেভাবেই মরেছে যেভাবে আরও 3 জনের মরণ হয়েছিল। ফ্লোর, রক্ত, ধর্ষণ, বাথরুম সবকিছু মিলে যাচ্ছে। সবাই বুঝতে পেরেছে রিয়াজ এখানে এসেছিল সাথে রহস্যময় এক বাচ্চা। তখনই প্রিয়ার মাথায় একটা ব্যাপার কড়া নাড়ল। সুমাইয়ার হাতে তো তাবিজ ছিল, তাহলে মরল কিভাবে? প্রিয়া ব্যাপারটা সামিয়াকে জানায়। সামিয়া প্রিয়ার কথা শুনে জলদি করে সুমাইয়ার উপর থেকে সাদা কাপড়টা সরায়। সারণও সাথে সাথেই তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সুমাইয়ার হাতের মধ্যে তাবিজ নেই। এবার তারা সন্দেহ করছে হয়তো রিয়াজ মারার আগে কোনো না কোনো কৌশলে আগে তাবিজটা খুলে নেয়। কিন্তু সেখানে কিছু বলেনি তারা, কারণ অনেকে হয়তো সন্দেহ করবে যে ওর মৃত্যুর ব্যাপারে এরা এত ভালো করে জানে কেন। তার মানে ওর সাথে জড়িত সবাই। ওরা আর কাউকে কিছু বলেনি। কিন্তু তারা কিছু না বললেও বন্ধ থাকেনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়া। সেই গুজব আবার শুরু হয় অনেক রূপে। এভাবে আরও কিছুদিন গরম হয়েছে ফেসবুক। নতুন টপিক খুঁজে পেয়ে কেউই আর চুপ রইল না। এবার ওরা 4 জন খুব বেশি সতর্ক হয়ে যায়। তাবিজটা খুলছে কিভাবে এইটা যদি তারা জানতে পারত তাহলে হয়তো সেটুকুর সাবধানতাও মেনে চলত। কিন্তু আপনাদের মনে তো খটকা লেগেই আছে যে সুমাইয়ার তাবিজ কিভাবে খুলছে। ওর মরণ হলো কেমনে? তাহলে শুনুন। সুমাইয়ার হাত থেকে তাবিজ খোলার কারণ অবশ্যই আছে। এর পিছনের কারণ ও নিজে ওর বাড়িতে সবসময় গোসল করার টাইমেও তাবিজের দিকে তাকিয়ে থাকত। আর মনে মনে ভাবে আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর চামড়ার উপর এরকম একটা তাবিজ পড়ে আছে। এইটা ওর অসহ্য মনে হতো। কিন্তু তাবিজ বাঁধার স্থানে ফ্রেশ করতে পারত না বলে তাবিজ ফেলে দেওয়ার সিদ্ধান্তে আসে সে অনেকবার। তবে রিয়াজের ভয় তা আর করা হচ্ছে না ওর। কিন্তু কি করবে, জীবন বাঁচানোর জন্য তাবিজ রাখতে বাধ্যতামূলক। এইটা সে আর বেশিদিন টিকিয়ে রাখতে পারেনি। ওর জন্মদিনের সময় ও ভাবল আজকে না হয় গোসল করার সময় তাবিজটা খুলবে। ইচ্ছে আছে খুব ভালোভাবেই ও স্নান করে জন্মদিনে কেক কাটবে। কিন্তু কেক কাটা হলো না, কাটা হলো ওর দেহটা। ধীরে ধীরে মুছে যায় সুমাইয়ার নাম। সুমাইয়াও হয়ে যায় এক হারিয়ে যাওয়া বস্তুর মতো। সবাইকে অবাক করে দিয়ে একদিন ভোর সকালবেলা একটা অবাস্তব ঘটনা ঘটে যায়। যে ঘটনা দেখে হোস্টেলের দারোয়ান থেকে প্রিন্সিপাল স্যার পর্যন্ত অবাক হয়ে যায়। সবার চোখ ছানাবড়া হয়ে যায়। নিজের চোখ যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। সবার মনে মনে একটাই কথা, ওরা কি আত্মা নাকি সে? ভোর সকালে রিয়া, প্রিয়া, মায়া এবং সামিয়া কলেজের দরজা ঝাড়ু দিচ্ছে। যে মেয়েরা কখনো নিজের কলমটা পর্যন্ত নিজের হাতে নিত না, পাশে থাকা সিটের একটা মেয়েকে দিয়ে অথবা কোনো ছেলেকে ডেকে কলমটা হাতে নিত। কলেজের মধ্যে ওদের নেতৃত্ব চলত সব সময়। প্রিন্সিপাল কিছু বলতে পারত না, বলতো বা কিভাবে, যদি তাদের কিছু বলতো তাহলে এর শাস্তি হয়তো উনিই পেত। ওনার চাকরিটা হারাতো উনি। চাকরি হারানোর কারণ সবারই ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল।
যদি ওদের কিছু বলা হয় তাহলে ওরা ইচ্ছে করলেই 2 মিনিটের মধ্যে প্রিন্সিপালের চাকরিটা খেয়ে নিতে পারে। মেয়ে মানুষের বিশ্বাস নেই। যদি আমজনতার সামনে কোনো মেয়ে একটা ছেলের উপর দোষ চাপিয়ে দেয়, তখন সেই ছেলেটির উপর ক্ষেপে যায় পাবলিক, যে ছেলেটির বিরুদ্ধে কথা বলেছি মেয়েটি। যদিও সেখানে ছেলেটির কোনো দোষ নেই, কিন্তু আমজনতা তো সেটা বুঝবে না, বুঝবে সেই মেয়েটির কথা। পাবলিক তো বুঝে না এসব। এই যুগে সবাই মেয়ে আর মেয়ে নিয়ে পড়ে আছে। বুঝি না কি আছে এদের মধ্যে। রস কষ ওটুকুই তো। কেন ভাই, বিয়ে করলে কি আপনার বউয়ের রস কম হবে? 10 জনের মধ্যে আপনার বউয়ের মধ্যেও তাহলে কেন অন্য মেয়েদের প্রতি আপনার এমন কুরুচিপূর্ণ চোখ পড়ে? বিবাহিতদের বাকি বলবো, আজকাল ইফটিজারদের মধ্যে বিবাহিত লোক বেড়ে যাচ্ছে। কিছু মেয়েরা বা কেমন মেয়ে, ছেলে দেখলেই কোমরের ঢোলের আওয়াজ যেন বেড়ে যায়। যে মেয়ের কোনোদিন কোমর নাড়া খায়নি, সেও কোমর এমনভাবে নাচায় যেন কোনো প্রতিবন্ধী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সবার ক্ষেত্রে নয়, যারা এসবে লিপ্ত তাদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। কলেজে ওদের এমন কাজ দেখে বাকিদের চোখ ছানাবড়া হয়ে যায়। এত এত দেমাগী মেয়েগুলো হঠাৎ করে এমন ধোয়া তুলসী পাতা হলো কিভাবে? কিছু ছেলে মেয়ে ভেবেছে হয়তো ওদের বান্ধবীদের মরণে তারা ভালো হয়ে গেছে। কিন্তু এই কারণ আর বেশি দিন টিকেনি। হুট করেই মায়া একদিন অসুস্থ হয়ে পড়ে। প্রিয়া, রিয়া আর সামিয়া মিলে মায়াকে প্রশ্ন করল ডক্টর কেন দেখাচ্ছে না। কিন্তু এতে কোনো জবাব দিল না মায়া। ওরা ভেবেছে হয়তো মায়ার নিজস্ব কোনো সমস্যা হয়েছে, তাই ওদের কাছে বলতে চাচ্ছে না। কিন্তু গোপন কথা বেশিদিন টিকে রাখা যে অসম্ভব, বিশেষ করে মেয়েদের। ছেলে ছেলে মারামারি লাগলে বের হয় রক্ত, আর মেয়ে 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 ফাইট হলে বের হয় তথ্য। তেমনই হয়েছে ওদের ব্যাপারে। মায়ার থেকে প্রিয়া 7,000 টাকা পাওনা ছিল। প্রিয়ার বাড়িতে নাকি তার আব্বু অসুস্থ, প্রিয়াকে খুব ইমার্জেন্সি যেতে বলা হয়েছে। কিন্তু মায়া যে টাকা না দিলে প্রিয়ার যাওয়া অসম্ভব হয়ে পড়বে। প্রিয়া মায়ার কাছে টাকাটা চাইল। এরপর যা হল, মায়া, আব্বু খুব অসুস্থতার মধ্যে আছে, কাল বাসায় যাব। তোর কাছে যে 7,000 টাকা পাই সেগুলো দিস প্লিজ। আপাতত হাতে টাকা নেই। আর তুই তো জানিস আমি এই 1 মাসে কত টাকা খরচ করেছি। বাসা থেকে টাকা চাইলে সমস্যা হবে। তোর দোষে আজ তোর এই অবস্থা। কি দরকার ছিল বাচ্চাটাকে নষ্ট করার? প্রিয়া স্টপ দিজ, এসব কথা বলছিস কেন? তো কি করব, তুই আমার টাকা আজকের মধ্যেই দিবি, নয়তো আমি সবাই বলে দিব আসল সত্য। দেখ প্রিয়া, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি হলে কি করবি তুই? প্রিয়া লিমিট ক্রস করিস না, আমার রাগ তুলছিস তুই। 100 বার করব, পারলে আমার বাল ছিঁড়ে দেখা। এবার আর সহ্য হবে না আমার, বলে দিলাম। যাহহ, তোর মতো একটা লম্পট মেয়ের আবার কেমন সহ্য আছে তা আমার জানা আছে। প্রিয়া কথাটা শেষ করতে না করতে মায়া প্রিয়ার গালে একটা লাল তারা একে দিল ঠাস। প্রিয়াও রেগে গিয়ে মায়ার চুল ধরে টানতে লাগল। লাথি, ঘুষা, উস্টা, মাইরের উপর মাইর শুরু হয়ে গেছে। ওদের এমন মারামারি দেখে ছুটে আসে রিয়া আর সামিয়া। মারামারি আটকাতে গিয়ে ওরাও 2-4টা লাথি উস্টা খেয়েছে বটে। রিয়া বলল, আরে কি করছিস তোরা, এভাবে মারামারি লাগাইলি কেন? এর মধ্যেই প্রিয়া বলে উঠল, এই মায়ার জন্য আমাদের বান্ধবীরা মরেছে, এখন আমাদের জীবনও বিপদে আছে। সব দোষ এই মায়ার। সামিয়া বলল, কি? মায়া কি করেছে? মায়া বলল, দেখ প্রিয়া,
আর একটা কথা বললে তোর জিহ্বা আমি কেটে ফেলব। প্রিয়া, আমার লগে এসব চাপা চুয়া লাভ নাই, পারলে করে দেখা কিছু। সামিয়া, আচ্ছা চুপ হইবি তোরা, একটা রেগে। এই প্রিয়া, মায়া কি করছে বল তুই? মায়া, প্রিয়া তুই কিছুই বলবি না একদম। প্রিয়া, তুই আর আমাকে আটকাতে পারবি না। শুন সামিয়া, ওইদিন রিয়াজের হরমোন মায়ার জমিতে পড়ে গিয়েছিল। যার জন্য মায়ার পেটে রিয়াজের বাচ্চা জন্ম নিয়েছিল। কিন্তু মায়া কথাটা আমাদের সবাইকেই এড়িয়ে যায়। ঈদের সময় মায়া বাড়িতে যায়নি কারণ সে বাচ্চা নষ্ট করার জন্য মায়া যে অপারেশন করেছে, সে অপারেশনে মায়ার ভগাঙ্কুরে সমস্যা হয়েছিল। ভগাঙ্কুরের সমস্যা ঠিক করার জন্য মায়া অনেক টাকা খরচ করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এক সময় ওর টাকা শেষ হয়ে যায়। বাড়ি থেকে এত পরিমাণ টাকা এনেছে যে আর চাইতে পারেনি। পরে আমার থেকে 7,000 টাকা নিয়ে নিজের চিকিৎসা করেছে। পরে যখন জানতে পারলাম সবার মরার পিছনে একটা বাচ্চাও আছে, তখন আমি ঠিক ধরে নিয়েছি যে সে আর কেউ নয়, ও হচ্ছে রিয়াজের বাচ্চা। রিয়া, ছি মায়া ছি, এত বড় একটা কথা তুই আমাদের থেকে লুকিয়েছিস? তোর লজ্জা হওয়া উচিত। মায়া, কিসের লজ্জা রে? রিয়াজকে তোরাও তো করেছিস, তোদের কি এখন কি এমন দেমাগ যে আমার উপরেই আঙুল তুলছিস? সামিয়া, স্টপ, ব্যাস অনেক হয়েছে, আর না। আমি আজকেই বাড়ি চলে যাব। এখন আমি বুঝতে পেরেছি তাবিজ কেন কাজ করছিল না। বাচ্চাটি ভুলিয়ে ভালিয়ে ওদের থেকে তাবিজ আলাদা করেছে, তারপর রিয়াজ এসে এক এক করে সবাইকে সেইভাবেই মেরেছে যেভাবে ওকে মারা হয়েছে। সামিয়ার কথা শেষ হতে না হতেই প্রিন্সিপাল স্যার হঠাৎ দরজা থেকে আওয়াজ করে উঠল, ছি ছি ছি, এই আমি কাদের পড়ালেখা করাচ্ছি? যারা শুধু বেহায়া, লম্পট, বেশ্যা নয়, খুনিও। আর কোনো ছেলেকে তোমরা খুঁজে পাওনি? সহজ সরল একটা সাধাসিধে ছেলের উপর তোমরা এভাবে করতে পারলে? তোমরা কি মানুষ নাকি পশু? মায়া, প্লিজ স্যার, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের বাঁচান প্লিজ। স্যারের সামনে গিয়ে হাত জোর করে অনুরোধ করতে লাগল মায়া। তোমাদের আমি এতদিন কিছু বলিনি আমার চাকরি যাবে বলে, কিন্তু আজ আর সে ভুল হবে না। চাকরি গেলে যাক, তবুও তোমাদের শাস্তি পাওয়া উচিত। আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। প্রিন্সিপাল কথাটা বলে যেই দরজা খুলে বের হতে যাবে, তখনই রিয়া ফুলদানি দিয়ে স্যারের মাথায় আঘাত করে বসে। ততক্ষণাৎ প্রিন্সিপাল সেখানেই জ্ঞান হারায়। ওরা প্রিন্সিপালকে রুমের ভিতর আটকিয়ে দরজা বন্ধ করে ফেলে, এরপর প্লেন করে বসে। উনাকে বেঁচে রাখলে আমাদের জীবন বিপদে পড়তে পারে। শেষ করে গুম করে ফেলি। ওদের কথা অনুযায়ী ওরা তাদের মিশন শুরু করতে লাগল। মায়া রান্নাঘর থেকে বটি নিয়ে এসে প্রিন্সিপালের গলায় ধরে। এমন সময় প্রিয়া বলল, আচ্ছা, উনাকে খুন করলে লাশ গুম করবি কিভাবে? সাজেদা বেগম, ক্লিনার, তো বাহিরে ঝাড়ু দিচ্ছে। তাছাড়া উনি প্রিন্সিপালের লাশ দেখলে হয়তো উল্টোপাল্টা কিছু করে বসবে। উনার জ্ঞান ফিরার আগেই প্লেন কর যে লাশ কোথায় লুকাবি। রিয়া, হোস্টেলের পিছনে একটা ময়লার ড্রেন আছে। লাশ টুকরো টুকরো করে সেই ড্রেনের মধ্যে ফেলে দিলেই হবে। কেউ কিছু বুঝতে পারবে না। মায়া, সেটাই করা হবে। দাঁড়া, আমি গলাটা কেটে আগে মেরে ফেলি। মায়া বটি হাতে নিয়ে প্রিন্সিপালের গলায় চালাতে যাবে, তখনই চলে ইলেকট্রনিক। অন্ধকার হয়ে যায় পুরো রুম। মায়া রিয়াকে বলল যে, জানালাটা খুলে দে। রুমে কিছু দেখা যায় না। বাহিরেও তো অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা নেমে এসেছে দেখ। তো হা করে তাকিয়ে আছিস কেন? ফোনের ফ্ল্যাশ লাইট অন কর।
ঠিক আছে দাঁড়া, এক্ষুনি করছি। এই বলে রিয়া নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে। এরপর লাইটের আলোয় ওরা যা দেখল তা কখনো মেনে নেওয়া তো দূরের কথা, কখনো ভাবতেও পারেনি। ওরা দেখে প্রিন্সিপাল স্যার হাতে একটা সামান্য ছোট ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া ভয় পেয়ে বটিটা শক্ত করে ধরে প্রিন্সিপালের গলায়। এরপর লাইটের আলোয় ওরা যা দেখল তা কখনো মেনে নেওয়া তো দূরের কথা, কখনো ভাবতেও পারেনি। ওরা দেখে প্রিন্সিপাল স্যার হাতে একটা সামান্য ছোট ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া ভয় পেয়ে বটিটা শক্ত করে ধরে প্রিন্সিপালের গলায় সজোরে কোপ মারল। কিন্তু গলা কাটা যাওয়ার আগেই মোবাইলের ফ্ল্যাশ লাইট অফ হয়ে যায়। মায়ার দেওয়া কোপ যেন বাতাসের মধ্যেই উড়ে যায়। আবার হয়ে যায় চারদিক নীরব। ধূপ ধূপ শব্দ ভেসে চলছে রুমের ভিতর। এইটা অন্য কোনো আওয়াজ না, তাদেরই বুকের ধুকপুকানির আওয়াজ। মায়া রাগম্বিত কণ্ঠে রিয়াকে যা তা বলে গালি দিচ্ছে অন্ধকারে। এরপর ফ্ল্যাশ লাইট অন করার জন্য আবার বলে, কিন্তু রিয়ার ফোন যেন একেবারের জন্যেই অফ হয়ে গেছে, কিছুতেই চালু হচ্ছিল না। সামিয়া নিজের ফোন বের দেখে তার ফোনও অফ হয়ে গেছে। বরাবরের মতো প্রিয়ার ফোনেরও একই অবস্থা। কি থেকে কি হচ্ছে কারোরই মাথায় ঢুকছে না। তবে এই রহস্য বেশিক্ষণ ভিতরে না থেকে বাহির হয়ে আসে। হুট করেই কেউ একজন হাসতে লাগল। অন্ধকার রুমের কালো ছায়াটাও যেন তাদের ঘিরে ফেলেছে। শনশান নিস্তব্ধ শব্দের মধ্যে হাসির শব্দটা দেওয়ালের এদিক থেকে সেদিকে ধাক্কা খেয়ে যাচ্ছে। যেন একজন নয়, রুমের ভিতর হাজার হাজার মানুষ প্রাণ খুলে হাসছে। এই হাসিও তাদের কিছু কথা বুঝাতে চাচ্ছে। সেই হাসির অর্থ যেন তাদের এমন বলতে চাচ্ছে যে ওদের সাথে এদেরকেও নিয়ে যেতে চায়। প্রিয়া, রিয়া, সামিয়া আর মায়া চারজনই এবার সেই হাসির শব্দে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। দরজার উপাশে মনে হচ্ছে তাদের চিৎকার শোনা যাচ্ছে না। অথচ রুমের মধ্যে আগুন লাগলে বাঁচার জন্য মানুষ যেমন চিৎকার করে, তেমনভাবেই তারা প্রাণের ভয়ে চিৎকার করা শুরু করে। এদিকে ভয়ঙ্কর হাসির শব্দ, অন্যদিকে তাদের ভয় কণ্ঠের স্বর। মোট কথা পুরো রুমটাই শব্দে এলোফাতারি হয়ে আছে। এর মধ্যে হুট করাই একটা ছেলে কণ্ঠ ভেসে আসে। সেই শব্দের সাথে সাথে সবাই চুপ হয়ে যায়। কারো কোনো আওয়াজ নেই। শুধু রুমের ভিতর তাদের বুকের ধুকপুকানির শব্দ ভেসে যাচ্ছে। সেই অন্ধকারে এক অদৃশ্য শব্দে নিস্তব্ধ হয়ে যায় রিয়া, সামিয়া, প্রিয়া আর মায়া। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগছিল সবার। তবুও সবাই মন দিয়ে সেই আওয়াজ শুনছে। কেমন অনুভব হচ্ছে তোমাদের? মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন একজন সাধারণ ছেলেকে তোমরা ৮ জন মেয়ে মিলে হামলা করেছ। তাকে জিন্দাও ছাড়নি তোমারা, হত্যাও করেছ। হত্যা করার পর তার জানাজাটাও করতে দিলে না। ময়ালার মধ্যে দুর্গন্ধে আমাকে ফেলে দিয়ে এসেছ। আমার লাশ পশুরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। কালো কালো ভয়ঙ্কর চোখে তাকানো কিছু কাক আমাকে খুঁটে খুঁটে খেয়েছে। আমার শরীর ধীরে ধীরে পচতে থাকে। কুকুরগুলো দল বেঁধে এসে আমার পচা মাংস গিলে খেয়েছে। আমি পাশে দাঁড়িয়ে আমার দেহটাকে দেখছি যে জানোয়ারগুলো কি করছে আমার দেহকে। ইচ্ছে হলেও কিছু করার ছিল না আমার। চোখ বন্ধ করে কান্না করেছি শুধু। আমার কান্নার শব্দটা শুধু আমিই শুনতে পাচ্ছিলাম। কারো কান অবধি যায়নি আমার অর্থনাদ। একসময় আমার দেহটা মাটির সাথে মিশে যায়। এই মায়ার ভুবনে আমার কোনো অস্তিত্ব রইল না। অনেকে আমার নাম বেছে বেছে নিজেকে অনেক বড় কিছু ভেবেছে, বিচারক হয়ে উঠেছে হাজারো বালক, বালিকা, ভাইরাল করে তুলেছিল আমাকে। কিন্তু কেউ একটিবারের মতো আমাকে ময়লার ড্রেন থেকে তুলে নিয়ে আসেনি। কেউ দেখতেও যায়নি।
আমার লাশ পচা গন্ধ অনেকের নাকে গিয়েছিল, কিন্তু ময়লার সাথে আমাকেও ময়লা ভেবে কেউ দেখতে আসেনি। সেদিনের পর থেকে আমার মা একটি রাত ঠিক করে ঘুমায়নি। প্রতি রাতে আমাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। যে বাবা আমাকে কোনোদিন রিয়াজ নামটি বলে ডাকেনি, আমাকে সবসময়ই ভয়ের চোখে রাখত, সেই বাবার ভালোবাসা আমি দেখেছি। প্রতি নামাজে আমাকে নিয়ে কান্না করে। অনেক স্বপ্ন ছিল, একদিন বাবার মতো আমিও হব একটি পরিবারের বাবা। আমিও একটি পরিবার সামলাব। আমিও বাকি 10 জন বাবার মতো হব। কিন্তু সব স্বপ্ন তোমরা এক নিমেষেই শেষ করে দিয়েছ। তলিয়ে দিয়েছ আমাকে অজানা কোনো শহরে। ভেসে চলছি আমি কষ্টের জলে, চাইলেও হতে পারছি না আগের মতো। কথাগুলো বলেই রিয়াজ কান্না করতে থাকে। রিয়াজের কথাগুলো রিয়া, মায়া, প্রিয়া আর সামিয়ার চোখে পানি নামিয়ে দেয়। ওরা ফিল করতে পারছে রিয়াজের কষ্ট, বুঝতে পেরেছে তাদের ভুল। রিয়াজ কান্না থামিয়ে হুট করেই আবার ভয়ঙ্কর কঠিন গলায় বলতে শুরু করে, এখন আমার শরীরে প্রতিশোধের আগুন জ্বলে। আমি আর সে তোমাদের সবাইকে সেইভাবে মারব, যেভাবে আমাদের তোমরা মেরেছ। মায়া বলল, আমি সরি রিয়াজ, তোমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। সমাজের চোখে আমি খারাপ হয়ে যেতাম, সেই ভয় আমি তাকে মেরে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আবার অন্ধকারের মধ্যে সেই অদৃশ্য আওয়াজ, তোকে ক্ষমা? তাও আমি? সে তো কোনোদিন হবে না। তবে তোমার পেটে আমার যে বাচ্চা ছিল, সে ফিরে আসেনি, ফিরে এসেছে অন্য কেউ। সে আরও বেশি প্রতিশোধের আগুনে জ্বলছে। সে খুব ক্ষুধার্ত, ফাঁদ পেতে আছে তোমাদের উপর। ওর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাইকো। কিন্তু সে কে? তোমার বাচ্চা ছাড়া তো কোনো বাচ্চার সাথে আমাদের কিছু হয়নি। কে হতে পারে সে? প্লিজ বলো। ধীরে ধীরে সবই বুঝতে পারবে। এখন শুধু সময়ের কাছে নিজেকে বিলিয়ে দাও। যা করার সে করবে। কথাটা বলার শেষেই হঠাৎ রুমের মধ্যে আলো জ্বলে উঠে। রুমের লাইট আপনা আপনি জ্বলে উঠে। রিয়া, সামিয়া, প্রিয়া, 3 জনেরই ফোন চালু হয়ে যায়। সবাই বেশ আতঙ্ক এর মধ্যে আছে। কে হতে পারে সে, যে তাদের মারতে চায়? এদিকে প্রিন্সিপাল স্যারের হুদিস মিলছে না রুমে। ওরা অনেক খোঁজাখুঁজি করেও প্রিন্সিপালের দেখা পেল না রুমে। এবার তাদের ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। স্যার বাহিরে চলে যায়নি তো? স্যার ওদের ফাঁসিয়ে দিবে না তো? এই চিন্তাশক্তির মধ্যেই হোস্টেলের নিচ থেকে একটা হাহাকারের শব্দ তাদের কানে আসে। সবাই স্থবিত হয়ে যায়। ভয় এবার তাদের যেন ঘিরে আছে। স্যার সবাইকে বলে দিয়েছে ভেবে তড়িঘড়ি করে 4 জনই নিচে নেমে আসে। এসে দেখতে পায় প্রিন্সিপাল হোস্টেলের সামনে শুয়ে আছে। চারদিকে হোস্টেলের ছাত্র ছাত্রীরা ঘিরে আছে। সম্ভবত প্রিন্সিপাল মাঠে জ্ঞান হারিয়ে পড়ে আছে এমন ভাব। হোস্টেলের লাইটের আলো সুবিধার হচ্ছে না দেখে সবাই নিজের ফ্ল্যাশলাইট অন করে। মাঠের মধ্যে তারার মতো সবার ফোন জ্বলছে। এমন সময় মাঠের অপর প্রান্তের গেট দিয়ে পুলিশ প্রবেশ করে মাঠে। রিয়া, মায়া, সামিয়া, প্রিয়ার গলা দিয়ে যেন দম বাহির হতে যাচ্ছে। স্যারের এমন অবস্থা দেখে সবাই পুলিশ ফোন করেছে। ওদের ভয় হচ্ছে স্যার পুলিশকে সব বলে দিবে না তো। ওরাও ধীরে ধীরে মাঠের মধ্যে সবার ভিড়ে দাঁড়িয়ে থাকে। পুলিশ এসে স্যারের চোখে পানি মেরে স্যারের হুঁশ ফিরিয়ে আনে। এরপর স্যারের কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে যায়। পুরো হোস্টেল কেঁপে উঠে চিৎকার চেঁচামেচিতে। রিয়া, মায়া, প্রিয়া আর সামিয়া খুশিই হয়েছে বেশ। এর পিছনের কারণ হচ্ছে স্যার কিছুই মনে করতে পারছে না। গত 1 মাস আগের দিনে পড়ে আছে তিনি। কিন্তু এই 1 মাসে কি হয়েছে না হয়েছে
সেটা উনার মনে পড়ছে না। যেই কিছু বলুক, তিনি এই 1 মাস আগের কথাগুলোই বলছে। মায়া ধমক দেওয়ার সাথে সাথে ছেলে মেয়েরা পথ ছেড়ে দেয়। অবশ্য এখনো ওরা লিডার হিসেবে পরিচিত। পুলিশের সাথে মায়া গিয়ে কথা বলা শুরু করে। দেখুন স্যার, আমার প্রিন্সিপাল কিছুদিন যাবৎ খুব চিন্তায় আছে। আমাদের কাছে শেয়ার করেছে যে উনার যদি কিছু হয়ে যায় তাহলে উনাকে ভালো করে যেন কলেজের সবাই দেখে। আমরা উনার যত্ন যেন নিই। আমরা বিশ্বাস করিনি, ভাবছি উনি রসিকতা করেছিল। কিন্তু এ কি হয়ে গেল বলেই কান্না করতে থাকে মায়া। খুব সুন্দর অভিনয় করে। পুলিশ: ঠিক আছে, ব্যাপারটা আপনারা সামলান। হয়তো উনি চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে গেছে। আপনারা উনাকে দেখে শুনে রাখবেন। জি স্যার। আসতে পারেন। পুলিশ যাওয়ার পিছনেই সবাই দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মাঝখানে শুধু মায়া, রিয়া, প্রিয়া আর সামিয়া দাঁড়িয়ে আছে। মায়া প্রিন্সিপালকে জিজ্ঞেস করা শুরু করে, স্যার, একটু আগে কি হয়েছিল? কি হবে আবার মায়া, বাথরুমে ছিলাম। এরপর শুনলাম কলেজের একটা ছেলে মারামারি করতেছে। আমি বাহির হব, ঠিক তারপর কি হয়েছে জানি না। এইটা তো 1 মাস আগের কথা স্যার। 45 ঘন্টা আগে কি হয়েছিল মনে নেই? আরে, আমি তো সেটাই বলছি। বাথরুম থেকে বের হলামই তো 10 মিনিট আগে। আর তোমরা কি 1 মাস করতাছ? সবাই কি জ্ঞান হারাইয়া ফেলছ নাকি? মায়া একটা মুছকি হাসি দিয়ে বলল, স্যার, আমরা আপাতত পাগল হয়ে গেছি। আপনি রেস্ট নিন। যাচ্ছি। ঘুমাও তোমরা। এই দিন থেকে যে কেমনে রাত হয়ে গেল কিছুই বুঝতাছি না। বুঝা লাগবে না স্যার, আপনি রেস্ট নিন। স্যারকে কিছু ছেলের কাছে দিয়ে ওরা রুমে চলে আসে নাচতে নাচতে। তখনই রিয়া বলে, আচ্ছা প্রিয়া, এই ব্যাপার তো নিশ্চিত যে স্যার সব ভুলে গেছে। কিন্তু রিয়াজ কার কথা বলে গেল? সে কে? আরে, আমার তো মাথাই ছিল না। রিয়াজ আসলে কার কথা বলে গেছে? মায়া বলল, এই শুন, আমি কবিরাজে বিশ্বাসী না, কিন্তু জানামতে একজন কবিরাজের নাম শুনেছি। বেশ ভালো নাম কামিয়েছে শুনেছি। তোরা যদি বলিস তো এক্ষুনি উনার কাছে যাব আমরা। তবে তাই কর। জীবন তো বাঁচাতে হবে। ওকে চল। 4 জন মিলেই রওনা হয়েছে নোয়াখালী। কবিরাজের বাড়ি সেখানেই। এদিকে প্রিয়ার বাড়ি যাবার কথা ছিল। কিন্তু কি করবে, বেঁচে থাকলে তো বাড়ি যাবে সে। তাই সেও ওদের সাথে রওনা দেয় নোয়াখালী। অবশ্য এর জন্য কাউকে জবাব দিতে হয় না তাদের। ওরা নিজের ইচ্ছায় বাহির হয়, নিজের ইচ্ছেমতো ফিরে আসে। দারোয়ান কিছু বলতেও পারে না। একদিন ওদের এই নিয়ে বকা দেয় দারোয়ান, যার জন্য অনেক কঠিন শাস্তি পায় দারোয়ান। সারা রাত ল্যাংটা করে দাঁড়িয়ে রাখে হোস্টেলের বাগানে। এরপর থেকে দারোয়ান আর কিছু বলার সাহস করেনি। প্রাইভেট কার বের করে সবাই এগুতে থাকে। মায়া গাড়ি চালাচ্ছিল। মাঝপথে 3 জনেরই খিদে পায় ভীষণ। চলতে চলতে দেখতে পায় দূরে কোথাও একটা দোকান দেখা যাচ্ছে। তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ওরা খাবারও নেয়নি। মাইজদি রেল স্টেশনের পাশে এসে একটা দোকানের সামনে গাড়ি থামায় মায়া। রিয়া গাড়ি থেকে বের হয়ে বলল, আমি কিছু কিনে নিয়ে আসছি, তোরা গাড়িতেই বসো। রিয়া কথাটা বলে দোকান থেকে কিছু খাবার সংগ্রহ করে। এরপর যেই সে দোকান থেকে আসতে যাবে, অমনি একটা বাচ্চা মেয়ে রিয়ার হাত থেকে খাবারের পলিথিনটা কেড়ে নিয়ে দৌড় দেয়। রিয়ার মেজাজ এতই খিটখিটে হয় যে পাশে পড়ে থাকা একটি লোহার দণ্ড নিয়ে বাচ্চা ছেলেটার পিছনে ছুঁড়ে মারে।
লোহার দণ্ডটি অদ্ভুতভাবে বাচ্চাটির পিঠে গিয়ে গেঁথে যায়। পুরো পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, বাচ্চাটি সেই লোহাটা নিজের গায়ে রেখেই দৌড়ে পালিয়ে যায়। মায়া, প্রিয়া আর সামিয়া গাড়ি থেকে বের হয়ে রিয়ার কাছে আসে। রিয়া ভয় পেয়ে জোরে চিৎকার করতে লাগল। মায়া এসে বলল, আরে, এইটা কি হলো? তুই কি করলি এইটা? বাচ্চাটা মারা গেলে? দোস্ত, আমার ভয় করছে। এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না। চল যাই। আরে দাঁড়া, কিছু তো খেয়ে নি। বেঁচে থাকলে হাজারবার খেতে পারব। চল এক্ষুনি। রিয়া এই কথা শেষ করতে না করতেই সেই বাচ্চা ছেলেটি লোহার দণ্ডটি নিয়ে দৌড়ে এসে রিয়ার যৌনি দিয়ে ঢুকিয়ে দেয়। নিমিষেই সবাই আতঙ্ক হয়ে যায়। রিয়ার যৌনি দিয়ে রক্ত বের হতে থাকে। বাচ্চা ছেলেটি দাঁত কেলিয়ে হাসতে থাকে। রাত প্রায় ৩টা নাগাদ। এই গভীর রাতে নিঝুম রেল স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছে ৫টা প্রাণ। ৪ জন মেয়ে আর একটি বাচ্চা ছেলে। দোকানটাও যেন অদ্ভুতভাবেই উধাও হয়ে যায়। সবাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলেটি লোহার দণ্ডটা এখনো ধরে আছে রিয়ার যৌনিতে। বাকি ৩ জন হাঁ করে দাঁড়িয়ে আছে। পরিবেশ নিস্তেজ হয়ে গেছে। সনসন করে ঠান্ডা বাতাস ধীর গতিতে বেয়ে চলছে। এবার কি হবে? হয়েছে বাকি। রিয়ার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। মায়া, প্রিয়া আর সামিয়া হাঁ করে তাকিয়ে আছে। ওরা নিজের স্থান থেকে নড়তে পারছে, সে শক্তিটাও ওরা হারিয়ে ফেলে কোনো এক অজানা মায়। চোখের পলকেই আচ্ছা ছেলেটি এক দৌড়ে পালিয়ে যায়। বাতাসের গতিতে বাচ্চাটি হারিয়ে যায় ঝাপসা অন্ধকারের মধ্যে। এবার মায়া, প্রিয়া আর সামিয়া নিজেদের মধ্যে ফিরে আসে। হতভাগ আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে রিয়াকে ধরে। রিয়ার যৌনি থেকে অনেক বেশিই রক্ত ঝরছে। মায়া জোরে চিৎকার মারতে মারতে কান্নায় ভেঙে পড়ে। সাথে প্রিয়া আর সামিয়াও কান্না করতে থাকে। এখন প্রশ্ন, রিয়ার কাছে তাবিজ ছিল, তবে রিয়াকে স্পর্শ করেছে কিভাবে একটা অশরীরী? তাছাড়া ওদের জানামতে বাচ্চাটি একটি মেয়ে, এখানে ছেলে আসলো কোথা থেকে? রহস্যাবৃত হয়ে আছে সবকিছু। ওরা রিয়াকে কোলে নিয়ে অনেকক্ষণ কান্না করলেও বেশিক্ষণ সেখানে থাকা সুবিধের ঠেকেনি। ওরা রিয়ার লাশ সেখানেই ফেলে চলে আসে গাড়িতে। ডান বাম না তাকিয়ে নোয়াখালী সেই কবিরাজের কাছে যেতে লাগল। মায়া ড্রাইভিং করলেও কান্না করতে করতে হতাশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর সামিয়া আবার গাড়ি চালায় এবং তারপর প্রিয়া। অবশেষ তারা পৌঁছে যায় সেই কবিরাজের বাড়িতে। বাড়ির সামনে এসে প্রিয়ার ডাক। বাড়িতে কি সুমন ভাই আছেন? কোনো সাড়া শব্দ নেই। বাড়িতে কেউ আছেন? প্লিজ একটু বের হয়ে আসুন, আপনার সাথে একটু কথা আছে। একটু পর খটখট করে দরজা খোলার শব্দ শুনতে পায় তারা। দরজা খুলে এক বৃদ্ধস্য লোক বের হয়ে আসে ভিতর থেকে। মায়া, প্রিয়া আর সামিয়া উনার দিকে তাকিয়ে আছে। লোকটি অনেকটাই বৃদ্ধ। উনি আবার তাদের হেল্প করবে? ভাবতেই মনে মনে হাসতে থাকে প্রিয়া। এই মেয়ে, আমি দেখতে বৃদ্ধ হতে পারি, তবে আমার ভিতর এখনো সেই শক্তি আছে, যে শক্তি বর্তমান যুগের একটা ২০ বছরের ছেলের মধ্যেও নেই। বুড়োর কথা শুনে ওরা ৩ জনই চমকে যায়। প্রিয়া অবাক হয়ে গেছে, ওর মনের কথা উনি বুঝতে পেরেছে কিভাবে। চিন্তার বাঁধ ভেঙে বুড়ো বলে উঠল, এই ভোর সকালে যে তোমরা আমার কাছে এসেছ, এইটা তোমরা ৩ জন ছাড়া আর কে কি জানে? না হুজুর, আমাদের সাথে আরেকজন ছিল, সে এখানে আসার কথা শেষ না হতেই বৃদ্ধ বলে উঠল, মারা গেছে তাই তো? আরে, আপনি কি করে জানেন? আত্মা নিয়ে খেলা করা আমার কাজ।
সবই জানি আমি। তোমাদের কি বিপদ সেটাও জানি আমি। তবে হ্যাঁ, এই বিপদ থেকে তোমাদের বাঁচতে হলে অনেক কষ্ট করতে হবে। তোমরা একটা নয়, তিনটা খুন করেছ। আর ওরা তিনজনই শক্তিশালী আত্মা হয়ে গেছে। তিনজন মানে? প্লিজ হুজুর, আমাদের বলুন, কি হয়েছে, কিভাবে আমরা তিনটা খুন করেছ? আমাদের জানামতে তো শুধু রিয়াজ নামের একজনকে আমরা খুন করেছি। আর কে কে আছে? লজ্জা করে না তোমাদের? একটা নিষ্পাপ ছেলেকে এভাবে পৃথিবী থেকে হারিয়ে ফেলেছ তোমরা? মাথা নিচু করে মায়া উত্তর দিল, আমরা ভুল করেছি হুজুর। আপনি আমাদের রক্ষা করুন প্লিজ। আমরা আমাদের জীবন ভিক্ষা চাচ্ছি আপনার কাছে। এই বলেই হাত জোর করে মায়া হাঁটু মাটিতে ফেলে বসে কান্না করতে থাকে। হুজুরের মন কিছুটা গলে যায়। এমনিই কারো কষ্ট চোখের সামনে উনি সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করতে পারি। তবে জীবন আমার কাছে নয়, উপরওয়ালার কাছে ভিক্ষা চাও। সেই যদি চায়, তবে আত্মা কেন, কোনো শক্তিই তোমাদের কিছু করতে পারবে না। আমরা মানুষ্যরা তো শুধু উছিলা। এখন আমাদের কি করতে হবে বলুন হুজুর? তোমাদের হাতের তাবিজ ফেলে দাও। কিন্তু হুজুর? আমি জানি। কিন্তু এইটার কোনো কাজ নেই এখন। রিয়ার হাতে তাবিজ থাকা সত্ত্বেও সে মারা গেছে। এর কারণ হচ্ছে তাবিজটা শুধু সেই রিয়াজের আত্মা আর বাচ্চা মেয়েটির আত্মার থেকে বাঁচাতে রক্ষাকারী ছিল। সেই বাচ্চা ছেলেটির জন্য না। বাচ্চা ছেলেটি কে হুজুর? বলছি, এখন আমরা সকল আত্মাকে ডাকব। তোমরা ঘরে আসো, সব রহস্য এক্ষুনি বের হবে। ওকে হুজুর। সবাই মিলে হুজুরের রুমে চলে যায়। হুজুর আগে থেকেই বাসায় সব রেডি করে রেখেছিল। হুজুরের ঘরের বর্ণনা হচ্ছে, পুরো ঘরে হুজুর একাই থাকে। উনার বউ, ছেলে, মেয়ে কেউ নেই। ছিল না বললে ভুল, উনি আত্মা নিয়ে গবেষণা করেন বলে উনার বউ ছেলে মেয়ে সবাই চলে যায় উনার শ্বশুর বাড়িতে। উনিও আত্মাদের ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে। সেই থেকে উনার সাথে উনার স্ত্রী এবং সন্তানদের কোনো যোগাযোগ হয়নি। হুজুরের পুরো ঘরে একটাই রুম। রুম বলতে উনার ঘরে এক্সট্রা কোনো রুম নেই। গল্পের মাঝে একটা কথা, এই গল্পের লেখক আমি রিয়াজ হাসেন ইমরান। হয়তো আমার এই গল্প অন্যেরা কপি করে তাদের আইডিতে পোস্ট করেছে। তবে গল্পের মাঝে আমার এই কথাটা তো ডিলিট করবে না। তাই গল্পের মাঝেই বলছি, আপনারা যারা এই গল্পটি পড়তেছেন, তারা আইডি দেখুন কার আইডি থেকে পোস্ট করা। যদি রিয়াজ হাসেন ইমরান নামের আইডি হয়, তবে ঠিক আছে। আর যদি অন্য আইডি দেখেন, তবে বুঝে নিবেন, উনি চোর কপিবাজ। আর চোরের আইডিতে কয়দিন গল্প পড়বেন? এক্ষুনি উপরে লেখা আমার নাম লিখে সার্চ দিন ফেসবুকে। প্রথমেই আমার আইডি আসবে। চলে যান আসল লেখকের আইডিতে। যাই হোক, এইবার গল্পে আসা যাক। হুজুরের পুরো ঘরে একটি রুম থাকার কারণে পুরো ঘরের ভিতরটা একটা স্টেডিয়ামের মতো দেখা যাচ্ছিল। হুজুর ঘরের মাঝখান বরাবর একটি কুণ্ডলী এঁকে নেয়। কুণ্ডলী বলতে নিজেদের মন্ত্র পড়া কোনো অক্ষর বা চিহ্ন একে একে একটি নির্দিষ্ট অবস্থান। হুজুর সেই আঁকিঝুঁকির চারপাশে লাল রঙের কিছু পাউডার দিয়ে রেখা এঁকে নেয়, একটা গোলকার রেখার মতো। সেই গোলকার বৃত্তের এক পাশে হুজুর নিজে বসে, আর ওপর পাশে প্রিয়া, মায়া আর সামিয়া বসে পড়ে। হুজুর চোখ বন্ধ করে কি যেন পড়তে থাকে মনে মনে। ওরা তিনজন হুজুরের দিকে তাকিয়ে আছে। ভাবতে পারছে না, কিছুক্ষণ পর আসলে তাদের সাথে কি হবে। একটা ভয় তাদের ভিতর কাজ করতেই থাকে। রিয়াজ কি এসে তাদের এখানে মেরে ফেলবে না তো? ওদের কল্পনাপ্রবণ বাঁধ ভেঙে পুরো রুমে অন্ধকার নেমে আসে।
অবস্থা হলেও সবকিছু বাস্তবে পরিণত হতে থাকে। হুজুর চোখ মেলে জোরে জোরে পড়তে থাকে, ভূত প্রেত আত্মা, করবি না চালাকি। ডাকছি আমি তোদের সবাইকে, দিবি না ফাঁকি। আমি ধরছি তোদের লেজ, বাড়াবি না তোদের তেজ। জলদি এসে ধরা দে নিজ শক্তিতে, ভয়ঙ্কর রূপ বাদ দিয়ে বসে যা কুণ্ডলিতে। হুজুরের এই মন্ত্র পড়ার সাথে সাথে পুরো রুম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। কুণ্ডলির মাঝখানে শুধু লাল রঙের একটা আলো দেখা যাচ্ছে, সেই আলো ছাড়া রুমের ভিতর নিজের দেহ নিজেই দেখতে পারছে না কেউ। আলোটা হুট করেই মায়ার দেহে প্রবেশ করে। মায়া হঠাৎ করেই জোরে জোরে হাসতে থাকে। প্রিয়া আর সামিয়া ভয় পেলেও হুজুরের কথা মতো জায়গা থেকে নড়াচড়া করছে না। হুজুর জোর গলায় মায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করতে শুরু করে, কে তুই? রিয়াজ হোসেন ইমরান আমি। হাহা হাহা হাহা। একটা ভয়ঙ্কর কণ্ঠে হাসতে থাকে মায়া, তবে মায়ার ভিতর এখন আর মায়া নেই, ও তো অন্য কেউ হয়ে গেছে। মায়ার কণ্ঠস্বর এখন অন্যরকম হয়ে গেছে, অর্ধেক পুরুষ কণ্ঠ আর অর্ধেক মেয়ে কণ্ঠ। হুজুর আবার প্রশ্ন করল, ওদের ক্ষমা করছিস না কেন? ওরা তো অনেক ক্ষমা চেয়েছে, ওদের ভুল ওরা বুঝতে পেরেছে, এবার তো তাদের ক্ষমা করে দে। হা 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 হা, আমিও তো অনেক অনুরোধসূচক কথা বলেছি তাদের, আমাকে কি ছেড়েছে? ছাড়ব না, ওদের কাউকে ছাড়ব না, এক এক করে সবাইকেই মারব। আমার সাথে বাকি 2 জনও তাদের মারবে। কয়জনকে আটকাবি বেটা 2 পয়সার কবিরাজ? হা 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 হা। শুন, তোর সাথে বাকি 2 জনকে? ওরা যখন আমার লাশ ফেলে দেওয়ার জন্য ময়লা ফেলার জায়গায় যায়, তখন সেখানে বস্তির একটি মেয়ে পচা খাবার খুঁজছিল। এক মায়ের এক মেয়ে ছিল সে, মাত্র 8 বছর সে বাচ্চার বয়স। ওরা আমার লাশ ছুঁড়ে ফেলার সাথে সাথে আমার লাশ বস্তা সহ উড়ে পড়ে সেই বাচ্চার উপর। বাচ্চাটি নিজেকে বাঁচানোর জন্য অনেক কষ্টে আমার লাশ ওর উপর থেকে সরিয়ে নেয়। একটা 8 বছরের বাচ্চার পক্ষে আমার লাশ সরানো অনেক কষ্টের হয়েছিল। মারা যাবার পর আমার লাশ হয়ে যায় আরো ভার। তবুও বাচ্চাটি অনেক কষ্টে আমার লাশ সরায়, কিন্তু লাশটি সরাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। দেরি হয়েছিল মানে? লাশ সরিয়ে মেয়েটি যেই বের হয়েছে, ততক্ষণে একটি ময়লার ট্রাক এসে মেয়েটির উপর সকল ময়লার বস্তা ফেলে দেয়। মেয়েটি ধরপড় করতে করতে অবশেষে সেখানেই জীবন হারায়। বস্তির ময়লাযুক্ত একটি ময়লা হলেও ওর চেহারা ছিল ফুলের মতো আকর্ষণীয়। সেও পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমায় ওপারে। ছাড়বে না সে, সবাই এর শাস্তি পাবেই বলে কান্না করতে থাকে মায়া। ওহহ সরি, ওটা রিয়াজের আত্মা, যে এখন মায়ার শরীরে অবস্থান করছে। আর বাচ্চা ছেলেটি কে? তোর পিছনে যে দাঁড়িয়ে আছে সে। মানে? তাকিয়ে দেখ তো আগে। হা হা হা। হুজুর পিছনে তাকাতেই সেই বাচ্চা ছেলেটিকে দেখতে পায়। চোখ 2টি গাঢ় লাল, মুখের চামড়া পচে প্রায় অর্ধেক ঝরে গেছে। পেটের ভিতর সকল মাংস, হাড্ডি আর পাকস্থলী দেখা যাচ্ছে। হুজুর কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটি দৌড়ে এসে হুজুরের একটি চোখ তুলে ফেলে। অন্ধকার একটি হইচই করা রুমের ভিতর ঘটে যাচ্ছে অনেক অবস্থাব ঘটনা, যা মানুষ্যরা করে না বিশ্বাস, তবে এই অবিশ্বাস্য ঘটনার পিছনে লুকিয়ে আছে হাজারো বাস্তব রহস্য। দৌড়াদৌড়ি করছে অদৃশ্য কিছু প্রাণ, যা দেখি না আমরা খালি চোখে, তবে তাদের নিয়েই আমাদের সমাজবিধি চলছে। কি হবে এইবার ওদের? চলবে